শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি যুক্তরাজ্য, নজর এখন আরব আমিরাত, ইউরোপের দিকে। কতটা বিপদে ভারত? এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি জয়ের, জানান নির্বাচন হলে দেশে ফিরবেন তার মা। আবারও গাজার স্কুলে ইসরায়েলি হামলা, অন্তত 100 ফিলিস্তিনিকে হত্যা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে ব্যর্থ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজর এখন সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের দিকে। ফলে আরো কতদিন তাকে ভারতে থাকতে হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। একদিকে মোদী সরকারের সাথে সুসম্পর্কের কারণে শেখ হাসিনাকে দিল্লিতে থাকতে দিতে হচ্ছে ভারতকে, আবার অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে ও নিজেদের সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্য আশ্রয় দেয়া নিয়েও প্রশ্ন রয়েছে। সব মিলে যতই সময় যাচ্ছে, শেখ হাসিনা ভারতের জন্য হয়ে উঠছেন বড় ধরনের মাথা ব্যথার কারণ। বিস্তারিত রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভারতের জন্য গলার কাটা হয়ে উঠছেন? তিনি কি তার বন্ধু মোদী সরকারের বড় মাথা ব্যথার কারণ? শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার কি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে? এমন সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভারত আর বাংলাদেশের সবখানে। গেল 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলন বিক্ষোভের মুখে সাময়িক আশ্রয়ের জন্য বাংলাদেশ থেকে দিল্লিতে যান শেখ হাসিনা। কথা ছিল সেখানে থেকে কোনো দেশের রাজনৈতিক আশ্রয় নেবেন সাবেক এই প্রধানমন্ত্রী, কিন্তু 5 দিন পেরিয়ে গেলেও এখনো বিশ্বের কোনো দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি। এমনকি শেখ হাসিনার আশ্রয়ের খোঁজে মরিয়া ভারত বিভিন্ন দেশের সাথে, বিশেষ করে যুক্তরাজ্যের সাথে যোগাযোগ দেন দরবার করলেও তাতেও কাজ হয়নি। ভিসা নীতির কারণ দেখিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি যুক্তরাজ্য। এমন অবস্থায় সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের দেশগুলোর দিকে নজর এখন শেখ হাসিনার। এখন প্রশ্ন উঠেছে, ভারত কেন এখনো শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক আশ্রয় দিতে পারছে না? উত্তরে এই অঞ্চলের বিশ্লেষক ও ভারতের গণমাধ্যমগুলো বলছে, শরণার্থী বা আশ্রয় প্রার্থীর ব্যাপারে ভারতের কোনো সুস্পষ্ট আইন নেই, ফলে তিনি আশ্রয় নিতে পারেননি, কেবল ভিসা নিয়েই ভারতে আছেন। তাহলে কতদিন তাকে নিজ দেশে থাকতে দিবে ভারত? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের সমস্যা মূলত কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে। সুসম্পর্কের কারণে শেখ হাসিনাকে আপাতত আশ্রয় দিলেও দীর্ঘ সময়ের জন্য তা সত্যিই কঠিন হবে মোদী সরকারের জন্য। কেননা তাহলে প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্কের বড় অবনতি হবে ভারতের। আর তেমনটা হলে এই অঞ্চলে ভারতের আধিপত্য কমবে, বাড়বে চীন ও পাকিস্তানের আধিপত্য। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছে পাকিস্তান ও চীন। বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্কও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে তারা। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক অবনতির পাশাপাশি বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে পড়বে ভারত। গেল 1 দশকে ভারতের সাথে সীমান্ত সমস্যা নিষ্পত্তির জন্য স্থল সীমা চুক্তি হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যকে প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হয়েছে। চালু হয়েছে ভারতের সাথে বাংলাদেশের রেল ও সড়ক সংযোগ প্রকল্প। আর এসব ভেস্তে গেলে বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে ভারত সরকার। সব মিলে ধীরে ধীরে ভারতের গলার কাটা হয়ে উঠছেন শেখ হাসিনা। শেষ পর্যন্ত কোথায় কবে আশ্রয় পাবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী? কি ঘটবে তার ভাগ্যে তা একমাত্র সময়ই বলতে পারবে। বাংলাদেশ রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আপাতত এখন দেশহীন এক নেত্রী। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এক সাক্ষাৎকারে নতুন অন্তর্বর্তী সরকারকে আদালতে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়া আগামী 3 মাসের ভেতর বাংলাদেশে নির্বাচন দেখতে চান জয়। অপর এক সাক্ষাৎকারে জয় বলেন তার মা শেখ হাসিনা দেশে ফিরে যাবেন। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগের আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি শেখ হাসিনা। সাংবিধানিকভাবে তিনি এখনো প্রধানমন্ত্রী। শুক্রবার ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। জয় দাবি করেন শেখ হাসিনা একটি বিবৃতির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন, কিন্তু আন্দোলনকারীরা গণভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করলে তিনি পদত্যাগ করার সময়টুকু পাননি। এমনকি দেশ ছাড়ার আগে গোছানোর সময়ও পাননি শেখ হাসিনা। গেল 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে
আন্দোলনকারীদের দাবি মেনে ৬ আগস্ট সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানাতে পারে আওয়ামী লীগ, এমন ইঙ্গিত দেন সজীব ওয়াজেদ জয়। আগামী ৩ মাসের ভেতর বাংলাদেশে নির্বাচন দেখতে চান তিনি। আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে এবং ক্ষমতায় আসতে না পারলেও বিরোধী দল হিসেবে রাজনীতি চালিয়ে যাবে, এমনটি জানান সাবেক প্রধানমন্ত্রীর পুত্র। অন্যদিকে শুক্রবার ভারতীয় গণমাধ্যম ANI-কে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন, অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করেনি, বরং বাংলাদেশে ফিরতেই আগ্রহী শেখ হাসিনা। All of those stories that you're hearing, they're just rumors. My mother has not reached out to any country. She has not applied for asylum anywhere. আমার মাকে নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। আমার মা কোনো দেশে পাড়ি জমাননি, তিনি কোথাও আশ্রয়ের জন্য আবেদনও করেননি। এই মুহূর্তে মা বাংলাদেশে ফিরে যেতে চান, সেখানে ফিরে অবসরও নিতে পারেন, আবার রাজনীতিতেও ফিরতে পারেন। মা কয়েক বছর ধরে আমাকে বলে আসছিল যে এটাই তার শেষ মেয়াদ। বাংলাদেশে ফিরে অবসরের পরে মা গ্রামেই বসবাস করবে, এটাই তার চূড়ান্ত লক্ষ্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাল ছেড়ে দেয়ায় বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়। সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলেও দাবি করেন সজীব ওয়াজেদ জয়। Right now the situation is very bad. There is no law and order. Minorities are being attacked. এই মুহূর্তে অবস্থা খুবই খারাপ, আইন শৃঙ্খলা নেই, সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। নাগরিকরা দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। আমাদের আওয়ামী লীগের সদস্যদের, বিশেষ করে যুবকদের, আমাদের নিজেদের নেতাদের পাহারা দিতে বলেছি, সংখ্যালঘুদের পাহারা দিতে বলেছি। তবে অবশ্যই সারা দেশে এটি সম্ভব নয়। সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাল ছেড়ে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পূর্ণ অসাংবিধানিক বলে দাবি করেছেন জয়। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারে কিনা এটি এখন দেখার বিষয়। This government is completely unconstitutional. There is no provision for a selected government. অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ অসাংবিধানিক। এটি ক্ষুদ্র সংখ্যালঘু দ্বারা সরকার নির্বাচনের কোনো বিধান নেই। এই সরকারকে কেউ ভোট দেয়নি, আর তাই তারা আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে কিনা সেটি দেখার বিষয়। And so whether they can restore law and order, well, it remains to be seen. They've only been in power for less than 24 hours. শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ডক্টর ইউনূসের শপথ নেওয়াকে স্বাগত জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণকে শান্ত থাকার যে আহ্বান জানিয়েছে তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলেও জানান অ্যান্টনি ব্লিনকেন। এদেশের জনগণের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। এর আগে ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজার দারাজ এলাকার একটি স্কুলে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছে অনেকে। শনিবার ফজরের নামাজের সময় এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই সময় আল তাবির নামের স্কুলটি নামাজের ঘরে ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায় হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে স্কুলটিকে হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করে আসছে হামাস। এদিকে ফিলিস্তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে খান ইউনুসে ইসরায়েলি হামলায় অন্তত ৬০ থেকে ৭০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এসব ফিলিস্তিনিরা গাজার আল মাহাসির দিকে আশ্রয়ের সন্ধান করছে। অন্যদিকে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ইসরায়েলকে আরও $৩৫০ কোটি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের জন্য নতুন করে আরও $১২৫ মিলিয়ন সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অর্থ হিমার্স রকেট সিস্টেমের গোলা বারুদ সহ অন্যান্য অস্ত্র কেনার ব্যয় করা হবে বলে জানিয়েছে তারা। এদিকে রাশিয়ার জোরালো হামলার মুখে পশ্চিম রণাঙ্গনে ইউক্রেনীয় সেনারা পিছু হটছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে নতুন করে রসদ যোগাতে একের পর এক সহায়তার ঘোষণা দিচ্ছে পশ্চিমা মিত্ররা। এরই ধারাবাহিকতায় এবার দেশটিকে নতুন করে আরও $১২৫ মিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কোঅর্ডিনেটর জন কার্বি এ ঘোষণা দিয়েছেন। পেন্টাগন জানিয়েছে এই অর্থ দিয়ে হিমার্স রকেট সিস্টেমের গোলাবারুদ, ১৫৫ mm ও ১০৫ mm ক্যালিবার স্টিঙ্গার মিসাইল সহ বিভিন্ন সরঞ্জাম কেনা হবে।
এছাড়া হামলা থেকে ইউক্রেনের জাতীয় ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা রক্ষায় রাডার ব্যবস্থা, উল্লেখযোগ্য সংখ্যক অ্যাম্বুলেন্স ও খুচরা যন্ত্রাংশ দেওয়ার কথা জানানো হয়। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরাবরই বলে আসছেন, যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা ইউক্রেনকে যতই অস্ত্র সহায়তা দিক, তাতে যুদ্ধের বাঁকবদল ঘটবে না। পশ্চিমাদের সকল অস্ত্র ধুলায় মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে এরই মাঝে পশ্চিম রণাঙ্গনে রুশ বাহিনীর অব্যাহত হামলায় ইউক্রেনীয় সেনারা ৩৫টি শক্তিশালী অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি জানায়। এসব হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ ইউক্রেনের বিপুল অস্ত্র সরঞ্জাম ধ্বংস হয়েছে। এর মধ্য দিয়ে রুশ সেনারা গভীরে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। হিজল জুবায়ের, বাংলা ভিশন। আকস্মিক বন্যায় ইয়েমেনে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ অনেকে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। সারা দেশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ইফাত জাহানের ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইয়েমেনের উত্তরাঞ্চল। আকস্মিক বন্যায় দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে। হুদেইদাতেই মৃত্যু হয়েছে ৩০ জনের। মাগবানা শহরে মারা গেছেন ১৫ জন, নিখোঁজ রয়েছেন আরও ৫ জন। বাস্তুচ্যুত হয়েছে শত শত মানুষ। বন্যার কারণে রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত হুদেইদা প্রদেশ। প্রাণহানির সংখ্যা বেশি হওয়ায় অঞ্চলটির ৫০০ পরিবারকে নিরাপত্তার জন্য অন্যথায় আশ্রয় নিতে বলা হয়েছে। ইয়েমেনের আবহাওয়া বিভাগ বলছে, সারা দেশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা OCHA জানিয়েছে, বন্যায় হোদেইদা প্রদেশের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবিক সংস্থাগুলোকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে বলা হয়েছে। গত এক সপ্তাহ ধরেই অঞ্চলটিতে ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে দুর্বল অবকাঠামোর অনেক ঘরবাড়ি। ইফাত জাহান, বাংলা ভিশন। সুদানে গেল বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ ১৯,০০০-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বাস্তুচ্যুত হয়েছে ১,৩০,০০,০০০ মানুষ। ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ ও বিভিন্ন সংক্রামক রোগ। এমন পরিস্থিতিতে সুদানে গৃহযুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে ভয়াবহ সংঘাত চলছে সুদানিজ আর্মড ফোর্সেস SAF ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে। চলমান এই গৃহযুদ্ধে এরই মাঝে প্রায় ১৯,০০০ মানুষের প্রাণহানি ও ৩৩,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। বৃহস্পতিবার সংস্থাটির প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে আরও বলা হয়, চলমান সংঘাতে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অন্তত ৮৩টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ৫৪ জন নিহত ও ১০৪ জন আহত হয়েছেন। এছাড়া সংঘাতে ২৩ ত্রাণকর্মী নিহত ও ৩৩ জন আহত হয়েছেন বলে জানায় তারা। এদিকে একই দিন জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM জানায়, সুদানে চলমান গৃহযুদ্ধে প্রায় ১,৩০,০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মাঝে ২৩ লাখ মানুষ দক্ষিণ সুদান, চাদ সহ পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। IOM এর প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে সুদানে বর্ষা মৌসুম চলছে। এরই মাঝে ভারী বৃষ্টিপাত ও বন্যার কবলে পড়েছে অনেক এলাকা। এতে করে বড় আকারে কলেরা সহ অন্যান্য সংক্রামক রোগের প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া গৃহযুদ্ধের ফলে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে সুদানে। WFP জানিয়েছে, দেশটিতে প্রায় ২,৬০,০০,০০০ মানুষ পর্যাপ্ত খাদ্যের অভাবে ভুগছে। এ অবস্থায় সেখানে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। চলতি বছরের শেষ নাগাদ অন্তত ৮৪ মিলিয়ন মানুষের কাছে সহায়তা পৌঁছানোর লক্ষ্যমাত্রা তাদের। হিজল জুবায়ের, বাংলা ভিশন। শুক্রবার থেকে চলা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত চীনের রাজধানী বেইজিং সহ দেশটির বিভিন্ন প্রদেশের জনজীবন। প্রবল বৃষ্টিপাতের কারণে আগামী ৩ দিন অঞ্চলগুলোতে ব্যাপক পাহাড়ি ঢল ও নদীর পানি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
গত শুক্রবার থেকে চায়নার রাজধানী বেইজিং, তিয়ানজিং, হেবেই প্রদেশ, মঙ্গোলিয়া সহ দেশটির উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। চায়নার আবহাওয়া কেন্দ্র জানিয়েছে কিছু অঞ্চলে 100 থেকে 170 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের কারণে আগামী 3 দিন পাহাড়ি ঢল, নদীর পানি বৃদ্ধি, জলাবদ্ধতা এবং ভূতাত্ত্বিক বিপর্যয় হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার হেবেই প্রদেশের ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া কর্তৃপক্ষ। দেশটিতে 4টি স্তরে আবহাওয়া সতর্কতার মধ্যে লাল সবচেয়ে গুরুতর, এরপর কমলা, হলুদ এবং নীল। শুক্রবার চায়নার বেইজিং, তিয়ানজিং, হেবেই প্রদেশ, মঙ্গোলিয়া এবং সিচুয়ান অঞ্চলে বৃষ্টি শুরু হওয়ার পর দেশটির আবহাওয়া কেন্দ্রের প্রধান কর্মকর্তা চেন টাও বলেন, শনিবার এবং রবিবার দেশটির পূর্ব, উত্তর পূর্ব অঞ্চল এবং মঙ্গোলিয়ার পূর্ব অংশে 40 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং কিছু অঞ্চলে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ইফাত জাহান, বাংলাভিশন। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বার্সেলোনাতেই যোগ দিলেন স্পেনের উঠতি তারকা দানি অলমো। অবশ্য এর আগে বার্সেলোনার লা মাসিয়াতেই ফুটবলে হাতে খড়ি তার। ফুটবলে অলমোর এই যাত্রাই থাকছে আলিফ চৌধুরীর ডেস্ক রিপোর্টে। খুব বেশি দিন আগের কথা না, প্রায় 1 মাস আগেই ইউরো চ্যাম্পিয়নশিপে কি দারুণ পারফরমেন্সই না দেখিয়েছিলেন স্প্যানিশ ফরওয়ার্ড দানি অলমো। জিতিয়েছেন নিজের দলকে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের সেই অধরা শিরোপাটাও। তাই তো চলমান ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে টানার হিড়িক পড়েছিল বিশ্বের সেরা সেরা ক্লাবগুলোর মধ্যে। তবে শেষমেশ সেই লড়াইয়ে জিতেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আন্তর্জাতিক গণমাধ্যম ESPN এর সূত্র মতে 55 মিলিয়ন ইউরোতে অলমোর সাথে চুক্তি করেছে বার্সেলোনা। এর সাথে সম্ভাব্য সব সুযোগ সুবিধা মিলিয়ে আরো 7 মিলিয়ন ইউরো যোগ হতে পারে। স্প্যানিশ এই ফরওয়ার্ড 2030 সালের জুন পর্যন্ত 6 বছরের জন্য কাতালান জায়ান্ট ক্লাবে চুক্তিবদ্ধ হয়েছেন। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে 500 মিলিয়ন ইউরো। নতুন চুক্তির প্রসঙ্গে অলমো বলেছেন, আমি এই ক্লাবে খেলতে মুখিয়েছিলাম, সবকিছু এত দ্রুত সম্পন্ন হবে ভাবতে পারিনি। এজন্য লিপজিগের কাছে আমি কৃতজ্ঞ। আমরা সবাই মিলে বার্সেলোনার জন্য সবকিছু দেবারই চেষ্টা করব। নতুনভাবে ক্লাবকে সামনে এগিয়ে নেয়ার আশায় আছি। অবশ্য অনেক আগে থেকেই অলমোকে দলে ভেড়ানোর লক্ষ্য ছিল বার্সেলোনার, কারণ ক্লাবটির একাডেমি লা মাসিয়াতে খেলেই বড় হয়েছেন তিনি। 2007 থেকে 2014 পর্যন্ত মোট 7 বছর বার্সেলোনার যুব দলে তৈরি করেছিলেন নিজেকে। এরপর 16 বছর বয়সে ডায়নামো জাগরেবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। 2020 সাল পর্যন্ত ছিলেন সেখানেই। এরপর জার্মান ক্লাব লিপজিগে যোগ দেন, যেখানে 5 মৌসুম কাটানোর পর আবারও ফিরে এলেন নিজের শৈশবের ক্লাব বার্সেলোনায়। 2020 সালে লিপজিগে যোগ দেওয়ার আগ পর্যন্ত ক্রোয়েট ক্লাবের হয়ে 124 ম্যাচ খেলেছেন তিনি। আলিফ চৌধুরী, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।